গতকাল আমরা আবার পুলিশের হাতে অ্যারেস্ট হই দ্বিতীয় দফা। They have refused. You don't want to pay 500. No, they said 1,000. What's 1,000? That car. No. মনে হচ্ছে আমরা চিড়িয়াখানার প্রাণী, মানে তারা হয়তো বা আমাদেরকে এমনভাবে পাইছে যে যেমন মন চাই কামড়ায় খাবে এরকম অবস্থা। আবার ঘিরে ধরছে, এক একজন এক একটা বলে তুমি কি চাও না একটা কেনিয়ান বিয়ে করতে? আমি বললাম না, আমি বিয়ে করতে চাই না। অন্যা পাকা ছিল, পরে বলো যে এই যে ওকে বিয়ে করতে পারো। Yes, she has everything. She has a car. No, I'm their sister. And you will take him to Bakari. তারা আমাদেরকে সন্দেহ করে বসছে, আমরা না আবার আত্মঘাতে হামলা চালাই দিই এখানে না আবার বোম ব্লাস্টিং করে দিই এই ফাঁকে। আমার এই গারিসা ব্লগটা আমি মেইনলি স্টার্ট করছিলাম ইন্টারনেট ভার্সেস বাস্তবতা একটা এরকম টিম নিয়ে স্টার্ট করছিলাম, কারণ গারিসা হচ্ছে পুরো কেনিয়ার মধ্যে সবচেয়ে ডেঞ্জার জোনগুলোর মধ্যে একটি বলা হয়ে থাকে, বিশ্ববাসী বা উন্নত বিশ্ব বলে থাকে, কারণ এখানে আল ছিল বা এখনও আছে বলে ধারণা করা হয়ে থাকে। আমি যতদূর জানি এইখানে তাকে হচ্ছে সব সোমালিয়ান। আমি সোমালিয়ায় সশরীরে ভিজিট করে আসছি, অ্যান্ড কেনিয়ার বিভিন্ন জায়গায় সোমালিয়ানরা তাকে ওইরকম প্লেসেও আমি ভিজিট করে আসছি। আমি সোমালিয়ানদের সাথে যতটুকু মিশেছি এবং বুঝেছি সোমালিয়ানরা খুবই ভদ্র এবং অতিথিপরায়ণ হয়ে থাকে। তো সেই থেকে ভাবলাম এই এলাকাটাতে এখন আমার ধারণার মধ্যে সেরকম ওই গ্রুপটার অ্যাক্টিভিটিস নাই, কিন্তু এখনও পর্যন্ত এটাকে ডেঞ্জার জোন বলা হয়ে থাকে, কারণ এখানে গারিসা ইউনিভার্সিটিতে হামলা হয়েছিল লাস্ট 2015 সালের দিকে, মেবি অনেক বড়সড় একটা হামলা হয়, সেই থেকে এটাকে এখনও এই হিসাবে কনসিডার করা হয়ে থাকে। আমি আফ্রিকার যে কয়টা দেশে গেছি সরকারিভাবে বা ইন্টারন্যাশনালভাবে ওই দেশগুলোর টিম বা পিকচার যেমনই থাকুক না কেন, আমি চেষ্টা করেছি ওই দেশের মানুষগুলোর সাথে মিশে মানুষগুলোকে প্রমোট করার জন্য। ওই সমস্ত এলাকার স্থানীয়দের আসল যে চেহারাটা উন্মোচন করতে গিয়ে বারবার আমাকে বাধা দিয়েছে স্থানীয় যে প্রশাসন থাকে সেই প্রশাসনগুলা। যেমন সোমালিয়া স্থানীয় যে সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সিরা আছে, ওরা আমাকে 2-3 বার মোটামুটি ধরে অ্যান্ড মোটামুটি একটা টুকটাক হয়রানি আমাকে করে। কিন্তু স্থানীয় মানুষদের যে আতিথেয়তা আপনারা দেখেছিলেন সোমালিয়া ব্লগে, একই বিষয়টা হয়েছে এখানে। যেখানে বাস স্টেশন ছিল ওইখানেও সোমালি মানুষ, আর ওই স্টেশনের বা ওই কাউন্টারের যে মানুষ তার বিহেভিয়ার দেখলেন, সে কত সুন্দর গাড়ি পর্যন্ত দেখাইলো মানে ভিডিও করার জন্য। ওইখান থেকে আসার পর এখানে পথের মধ্যে আপনারা দেখলেন যে একজন সোমালি, সে আমাদের বিল পে করলো, চিনা না জানে না কোন দেশে, ওটা পরে জিজ্ঞেস করছে এখানে আসার পর। অ্যান্ড এখানে আসার পর স্থানীয়দের বিহেভিয়ার আপনারা দেখলেন কেমন, স্থানীয়দের বিদেশিদের প্রতি যে আন্তরিকতা ওটাও দেখলেন। তো এই যে গারিসা যেহেতু আসছি, গারিসার যে মেন হিস্টোরি, ওই হিস্টোরিটা আমি তানা রিভারের পাশে গিয়ে বলার জন্য তানা রিভার গিয়েছিলাম। অ্যান্ড তানা রিভার থেকে আসার সময় আমি একটা পুলিশের দিকে অ্যাপ্রোচ করি যে আমি আরেকটা জায়গায় যেতে চাচ্ছি, এখান থেকে 70-80 কিলোমিটার দূরে, খুবই ইন্টারেস্টিং, নেক্সট ভিডিওতে আপনারা ওটা দেখবেন। ওইখানে আমি কীভাবে যেতে পারি পুলিশের কাছ থেকে জিজ্ঞেস করছি। মাঝে মধ্যে আমি কিছু কিছু দেশে গিয়ে পুলিশের কাছে আমি মানে নিজ থেকে অ্যাপ্রোচ করি পুলিশের হেল্প করার কি টেন্ডেন্সি ওটা জাস্ট ফিল করার জন্য। ঠিক সেমভাবে পুলিশের কাছে গেলাম, পুলিশ আমাকে কত সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিল যে ওইখানে যাবা, গাড়ি ওইখানে পাবা, এতটা বাজে ছাড়ে বা এত টাকা নেই, এত ঘন্টা লাগে, সব ডিটেলস আমাকে দিল। আরও 2-3 জনের কাছ থেকে জিজ্ঞেস করে বেটার বা ডিপ ডিটেলস দিল। ওইখান থেকে মোটরসাইকেল ছেড়ে 10 সেকেন্ড সামনে এসে ব্রিজের মধ্যে যে মেন চেকপোস্টটা, ওইখানে 3-4টা জায়গায়, একটা ব্রিজ থানা রিভারের উপরে যে থানা ব্রিজটা, ওইখানে 3-4টা জায়গায় পুলিশ বসা। তো একটা পুলিশ আমাকে থামাইলো, মানে মোটরসাইকেল থামাইলো, পরে আমাকে বলো যে এই এদিকে আসো বলে ডাকলো। পাশে একটা ব্রিজে কনস্ট্রাকশন হচ্ছে, সে ফার্স্টে জিজ্ঞেস করলো তুমি কি এখানে ব্রিজে কাজ করো নাকি। ব্রিজটা কনস্ট্রাকশন যেটা হইতেছে ওইটা তো হয়তো বা কোনো স্থানীয় কোনো বিদেশি হয়তো বা ওই ব্রিজটাতে কাজ করতেছে। তো সেই থেকে আমাকে জিজ্ঞেস করলো যে ব্রিজে কাজ করবে কিনা, বললাম যে না। পরে বলো তুমি কে, কোথায় থেকে আসছো, কেন আসছো, তুমি দেখলাম যে ওইদিকে গেছো, নিচে নামছো। তো বললাম যে না, আমি এখানে একটা তানা রিভার এই এলাকার অনেক বিখ্যাত, তাই একটা ছবি তুলতে গিয়েছিলাম, এটুকুই বলছি। পরে বলো যে কোন দেশ থেকে আসছো, বললাম বাংলাদেশ থেকে। কেন আসছো, বেড়াইতে আসছি। পরে আমার হাতে ক্যামেরা ছিল, তো আমার বারবার মাইন্ডে হেঁটে আসতেছিল যে ক্যামেরা আবার না চেক করে, কারণ ক্যামেরার মধ্যে আমি সোমালি বলছি, বাংলা তো তারা বুঝবে না, সোমালিয়া বলছি, তারপর গ্রেটার সোমালিয়া বলছি, তারপর গৃহযুদ্ধ সিভিল ওয়ার কথা বলছি, আর এরকম কিছু ইংলিশ ওয়ার্ড বলছি যেগুলো হয়তো বুঝতে পারে, তো আমাকে সাসপিসিয়াস ভেবে সাসপেক্ট করতে পারে। ওইদিকে একটু নার্ভাস ছিলাম যে ক্যামেরা ফুটেজ না আবার ডিলিট করে দেয়, দেখে আবার কি না কি হয়, ঘটনা না লম্বা দিকে জায়গা। তো পরে ভিতরে ঢুকাইলো, বলো যে ফ্রেন্ড তোমাকে ডাকছে মূলত আমাকে কিছু দেওয়ার জন্য। I don't have so much. Something small for friendship. You know, I am a tourist. I have to keep Our with friendship something. will start here so that we can confirm. You I'm take good. me to Bangladesh. Okay. Yeah. How are you? I'm doing good, sir. Nice. I just saw you there. Yeah, I was going to see the Tana River. See the picture and then Yes. you take the picture.
Are you from UK? No, I'm from Bangladesh. I saw you there. I say I must say hi to you. Okay, enough. You stop there. Take this all. Why not this? No, brother, I will leave this. You're much welcome here. Thank you, I'll thank be you. checking on you. Thank you. Thank you. You're much welcome here. In case of anything. Yeah, thank you. সে আমাকে বলে কি তোমাকে এখানে ডাকছি আমাকে কিছু দেওয়ার জন্য টু গিভ মি সামথিং। তো বললাম সামথিং মানে কি? বলে যে এই কিছু যা মন চাই এরকম কিছু একটা বলছে, আপনার ভিডিওতে শুনছেন। পরে ভাবলাম যা ঠিক আছে 50 টাকা দিয়ে দিব হয় কি যদি নেই। পরে দেখলাম যে আরও 2 জন আসে হাজির, 3 জন হয়ে গেল। পরে আমি চাচ্ছি যত কম সময় ওখান থেকে রেহাই পাওয়া যায়, যেন আবার একটু ফার্দার ইনভেস্টিগেটের দিকে না যায়, বা আমাকে যেন সন্দেহ না করে, বা আমাকে যেন আর একটু ভীতি দেখানোর প্রচেষ্টা তারা না চালায়। ওটার জন্য আমি ওই হাসি ঠাট্টার মধ্যে হে ফ্রেন্ড হাউ আর ইউ ফ্রেন্ড হই মানে আমি হাসি ঠাট্টা করতেছি, তারা যেন ওইটুকুতেই সীমাবদ্ধ থাকে ইস্যুটাকে। 100 টাকার নোট বাইক হলাম একটা, ওইটা দিলাম। পরে আবার মাথায় আসলো যে ওরা তো 3 জন, আর 50 টাকা দিই সমান ভাগ 50-50 করে যেন নিতে পারে। পরে বলো আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম। এই ছোট্ট জীবনের কয়েকটা খতরনাক সফরের মধ্যে ছিল ডেফিনেটলি আজকের এই কেনিয়ার গারিসা সফরটা। আমরা প্রায় 3 ঘন্টা পর্যন্ত পুলিশের হাতে আটক ছিলাম। হ্যাঁ, আবার 3 ঘন্টা পর্যন্ত আমরা পুলিশের হাতে আটক ছিলাম। অ্যান্ড পুলিশের ঠিক করে দেওয়া গাড়িতে আমরা এখন আসি, আর সেই গাড়িতে করে আমরা যাচ্ছি আপনাদেরকে বাঙালি দেখাতে বা বাঙালি গ্রাম দেখাতে। গতকাল আমরা আবার পুলিশের হাতে অ্যারেস্ট হই দ্বিতীয় দফা, আমি এবং আলিফ ভাই একই সাথে। তো আমরা গতকাল হোটেল থেকে বের হই সকাল 10টার দিকে একটা গ্রামে যাওয়ার জন্য, প্রায় 80 কিলোমিটার দূরে, যেই গ্রামে আমরা এখন আছি আর কি। আমরা হোটেল থেকে নামলাম সকাল 10টার দিকে। হোটেলের সামনে অনেকগুলো মোটরসাইকেল দাঁড়িয়েছিল। তাদের একজনকে বললাম যে আমরা অমুক গ্রামে যেতে চাই, যেটা নাকি ওইখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। তো আমরা কোন জায়গায় গেলে বাস পাবো বা কোনো গাড়ি পাবো, ওই স্টেশনে আমাদেরকে নিয়ে চলো। তো তারা বললো যে ঠিক আছে। 2টা মোটরসাইকেলের পিছনে আমরা 2 জন উঠলাম। সে যেই স্টেশনে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিল ওইখানে যাওয়ার জন্য আবার সেই তানারিবার বা তানারিবারের চেকপোস্টগুলো পাস হয়ে যেতে হয়। আমরা সেই তানারিবার ক্রস করার সময় আবার চেকপোস্ট আমাদেরকে দাঁড় করায় পুলিশে। দাঁড় করিয়ে ফার্স্টেই বললো আমাকে বললো যে তোমার পাসপোর্টটা একটু দেখি। আমার যে ভিসাটা ছিল অনলাইন কপি ইটিয়ে ওইটাও দেখলো। বলে আচ্ছা ঠিক আছে, আমার পাসপোর্ট দিয়ে দিল। সামনে আলিফ ভাই ছিল, আলিফ ভাইয়ের কাছেও পাসপোর্ট চাইলো। কিন্তু আলিফ ভাইয়ের পাসপোর্টে যখন এন্ট্রি শিলটা দেয় নাইরোবি এয়ারপোর্টে, শিলের উপরে লিখে দেয় 1 মান্থ। তো আমারটাতে লেখা ছিল 3 মান্থ। আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করছিল নাইরোবিতে ঢোকার সময় এয়ারপোর্টে যে আমি কতদিন থাকবো, বললাম যে 2 উইকস থাকবো। পরে এন্ট্রি শিল দিয়ে দিল, আমি আর কিছু খেয়াল করি নাই। আলিফ ভাইকেও মেবি সেম জিজ্ঞেস করছিল কতদিন থাকবে, আলিফ ভাই মেবি বলছিল যে 1 মাস থাকবে। ওইখানে তাকে 1 মান্থ লিখে দিছিল। তো আলিফ ভাই যে আসছে 1 মাসের প্রায় 5 দিন ওভার হয়ে যায়। তো তারা বললো যে না এখানে তোমার ভিসা এক্সপায়ার হয়ে গেছে। তালিব ভাই বলে ভিসা মেয়াদ তো থাকে 3 মাস, এক্সপায়ার কীভাবে হবে? আমি আসছি এখন 1 মাস হয়েছে। বলে না তুমি আসছো 1 মাস 5 দিন, এখানে লেখা আছে 1 মাস। তো ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, এটার একটা সিস্টেম হলো জাস্ট আমি এয়ারপোর্ট পর্যন্ত আসার জন্য অনুমতি আমাকে দিল। অ্যান্ড এয়ারপোর্টে যখন আমি ক্রস করতেছি ইমিগ্রেশনে, যখন আমাকে এন্ট্রি সিলটা দিল, ওইখানে কলমে লিখে দেয় কতদিন আমি থাকতে পারবো। ওই যতদিন লিখে দেয় কতদিনে আমি এখানে থাকতে পারবো। এর বাইরে যদি আমাকে থাকতে হয় তাহলে এক্সটেনশন করাতে হবে, রিস্ট্যাম্প করতে হবে পাসপোর্ট, অথবা আমাকে তার আগে দেশ থেকে চলে যেতে হবে। তো ওই বিষয়টা আমাদের মানে এত সিরিয়াসলি যে তারা এখানে মেনটেন করে, এটা আমার জানানো ছিল না বা আলিফ ভাইয়ের কোনো ধারণা ছিল না। তো ওইখানে 1M বা 1 মান্থই লিখে দিয়েছিল। এটার কারণে পুলিশে বললো যে তোমার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তোমাকে ইমিগ্রেশনে যেতে হবে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটা বুথ ছিল, ওইখানে একটা চেকপোস্ট ছিল ঠিক তার পাশেই। এখানে একটা বিষয় খেয়াল করলাম, আমাদেরকে দাঁড় করালো একটা পুলিশে, সাথে সাথে দেখতেছি 10, 15, 20 জন, 30 জনের কাছাকাছিও মনে হয় হবে ওখানে, এত পুলিশ একসাথে সবাই। মানে সবাই, একজনে বলে যে এই কী অবস্থা, কই থেকে আসছো, একজনে বলে যে তোমার পাসপোর্ট দাও, একজনে বলে এই কি তুমি কোন দেশে, ইউরোপিয়ান নাকি, ইউকে নাকি, হ্যান ত্যান। মানে পুরো মনে হচ্ছে আমরা একটা আমরা হয়তো বা কোনো জিরাফ বা জেব্রা এমন কিছু, আশেপাশে সব বাঘ ভাল্লুকরা মনে হয় আমাদেরকে হামলা করতেছে, এরকম অবস্থা। মানে একজনে যেটা জিজ্ঞেস করে সেটা উত্তর দেওয়ার আগেই আরও 4-5টা প্রশ্ন করে বসে। আলিফ ভাইয়ের সাথে এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে ওই ফাঁকে। গত পরশুদিন যে পুলিশে আমার কাছ থেকে ওই যে 150 টাকা নিল, তারা আবার আমাকে একটু দূর থেকে ডাকতেছে, বলে যে এই এদিকে আসো, এদিকে আসো। তাই আমি বলছি এটা একটু সলভ করিনি। বলো আগে না সমস্যা নেই, আগে এদিকে আসো বলে ডাকাইলো। তো পরে বলে কী অবস্থা, তোমার দেখে আবার দাঁড় করাইলো কেন? বললাম যে পাসপোর্ট দেখার জন্য দাঁড় করাইলো। তো তার সামনে আবার একজন ডিম বিক্রেতা সিদ্ধ ডিম বিক্রি করতেছে, বলে যে ডিম খাবা? তা আমি দুষ্টুমি করে বললাম যে ইউ ক্যান পে ফর মি ইফ ইউ ওয়ান্ট। Are you going back? Yeah. You take some Maya here. You You want one? You don't take this one. Do you want to pay for me? Yes. For you. Yeah.
বলো নো প্রবলেম, আই উইল পে ইট ফর ইউ। তো বললাম ঠিক আছে দাও। তো সে আমাকে ডিম খাওয়াইতেছে, ডিম একটা দিয়ে সিদ্ধ ডিম আমাকে খাওয়াইলো, সেই টাকা দিল সিদ্ধ ডিমের জন্য। তো মানে দুষ্টমি ফাইজলামি বিভিন্ন রকমের আজগবি সব কথা, মানে তারা আমাকে আর হ্যারাস করতেছে না, ওই হঠাৎ করে বিদেশে পাইছে এটা জিজ্ঞেস করতেছে, ওইটা জিজ্ঞেস করতেছে, বাংলাদেশে কী অবস্থা, বাংলাদেশ আমাদের দেশের চেয়ে উন্নত নাকি, বাংলাদেশে কেমন, মানে এটা ওইটা এটা ওইটা এটা ওইটা ওইটা, মানে আমি জাস্ট ক্লান্ত তাদের রেসপন্স করতে গিয়ে। তো পরে এই ফাঁকে আলিফ ভাইকে নিয়ে যাচ্ছে পাশের একটা বুথে, যেখানে ওই যে ইমিগ্রেশন কন্ট্রোল বলে ওইটাকে, আমিও যাচ্ছিলাম সাথে। আমাকে তারা ছেড়ে দেয়, বলে তোমারটা ঠিক আছে কিন্তু ওরটা সমস্যা আছে, এটা ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, ইমিগ্রেশনে জানাইতে হবে, হ্যান ত্যান বলে নিয়ে যাচ্ছিল ওদিকে। পরে আমিও গেলাম, একটা বুথের মধ্যে ঢুকাইলো, ঢুকানোর পর আমাদেরকে বসাইলো। ওইখানে একজন অফিসার আছে, তাকে বলো এই ব্যাপার। অফিসার ওইটা শোনার সাথে সাথে ফোন দিয়ে দিচ্ছে ইমিগ্রেশন অফিসারের কাছে, গাড়িসায় যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে ওইখানে ফোন দিয়ে দিল। গাড়িসার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে নাকি কে জানে আসতেছে আমাদেরকে নিতে বা আলিফ ভাইকে নিতে। তাকে আমি ইনডাইরেক্টলি বললাম যে ইউ ক্যান হেল্প মি টু ফ্রি আস, আমরা জার্নিতে আসি, লং জার্নিতে আসি, তো আমাদের জার্নিটা যেন নষ্ট না হয়, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, হেল্প করতে পারো। প্রথমে বলতেছে যেহেতু ইমিগ্রেশন অফিসারকে জানাই দিছি ইতিমধ্যে, ইমিগ্রেশন অফিসারকে আসতে হবে, তারপর আমরা কী করা যায় দেখবো, হ্যান ত্যান বলে। দেখলাম যে ইমিগ্রেশন অফিসার আসার আগেই তারা আবার ডিলিং শুরু করে দিছে, নেগোসিয়েশন শুরু করে দিছে। কত 30,000 শিলিং চাই, 30,000 শিলিং মানে প্রায় $250 বেশি, বাংলাদেশি টাকায় প্রায় 28-29,000 টাকা। বললাম যে না এত টাকা আমাদের কাছে নাই। প্রথমে বলছে 500, বলে 500 কি US$? আমি বলছি না কেনিয়ান শিলিং। পরে হাসে, তারপর 700 বললাম, হাসে, তারপর বলে যে 30,000 দাও। তো এমন করতে করতে প্রায় 2-2.5 ঘন্টা ওইখানে থাকার পর, বাই দ্য ওয়ে এই 2-2.5 ঘন্টার মধ্যে আলিফ ভাই যে একটু বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে ফোনে কথা বলতেছে, তাকে যেতে দিতে চাচ্ছে না, বারবার উঠে উঠে দেখে সে কোনো পালিয়ে যাচ্ছে কিনা। কারণ ওই চেকপোস্টে মোটরসাইকেলের অনেক ড্রাইভার দিকে দাঁড় করায়, চাবি পর্যন্ত নিয়ে নেয়, অ্যান্ড চাবি নিয়ে পুলিশ একটু হাঁটলে বলে যে আমাদের সাথে আসে, এরকম বললেই তারা পুলিশের সামনেই দৌড়িয়ে পালায়। তো সেই কারণে যে কাউকেই তারা এভাবে সাসপেক্ট করে। পাসপোর্ট কিন্তু পুলিশের হাতে, আমাদের ব্যাগ, বড় ব্যাগ, ছোটো ব্যাগ সব ওইখানেই বসা, আমিও বসা। জাস্ট আরিফ ভাই বুথ থেকে ব্যাগ হয়ে ফোনে কথা বলবে, মানে ফোনে কথা বলতে যে যাচ্ছে, ফার্স্টে যেতে দিচ্ছে না, পরে যেতে দিচ্ছে, বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে সে পালিয়ে যাচ্ছে কিনা আবার, এরকম একটা অবস্থা। তো এরকম প্রায় 2-3 ঘন্টা বা 2-2.5 ঘন্টা পাস হওয়ার পর ইমিগ্রেশন অফিসার আসলো, সিভিল রয়েছে, ইয়া বড়, মস্ত বড়। তো পরে ইমিগ্রেশন অফিসার ওই ইয়াটা দেখলো, সিলটা দেখলো, বলে যে তোমার ইয়াটা দেখি, অনলাইন ভিসাটা দেখি। বলে তুমি তো আসছো 1 মাস পাস হয়ে গেছে ইতিমধ্যে, তোমাকে এখানে মেয়াদ দিছে 1 মাস, তো তোমার ওই অনলাইন টিকিটটা দেখি, অনলাইন ভিসাটা দেখি। পরে আলিফ ভাই কী করলো, এই ফাঁকে ইটিএ যেটা কেনিয়ান, যেটা ইটিএ ওইটা না দেখিয়ে ওনার কাছে আবার ইস্ট আফ্রিকান টুরিস্ট ভিসা আছে, ওইটাই দেখাইলো, ইস্ট আফ্রিকান টুরিস্ট ভিসা। ওই বললো যে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তো ইমিগ্রেশনে ইস্ট আফ্রিকান টুরিস্ট ভিসা দেখে বা বললো যে ওই পুলিশ দেখে বলে যে হ্যাঁ না সমস্যা নাই, সে ইস্ট আফ্রিকান টুরিস্ট ভিসায় আসছে, এটার মেয়াদ 3 মাস, সে যেদিন ঢুকবে ওই দিন থেকে 3 মাস, এই 3 মাসের মধ্যে সে উগান্ডা, কেনিয়া এই 3 দেশে যে কদিন মন চায় থাকতে পারে 3 মাসের ভিতরে। তো বলো যে সে 1 মাস হয়েছে কি কেনিয়ায় ঢুকছে, সমস্যা নাই, সে আরও 2 মাস থাকতে পারবে। বলে যদি তার কাছে ইটিএ থাকতো তাইলে একটা ব্যাপার ছিল যে ইটিএ দিয়ে সে এয়ারপোর্ট পর্যন্ত আসার অনুমতি পাইছে, অ্যান্ড এয়ারপোর্টে শিল যে দিয়েছে স্টাম্পিংয়ের মধ্যে যে কয় মাস লেখা থাকে ওই কয় মাসই থাকতে পারবে। কিন্তু তার কাছে ইস্ট আফ্রিকান টুরিস্ট ভিসা, কিন্তু উনি ইস্ট আফ্রিকান টুরিস্ট ভিসায় এখনও ঢুকে নাই, ওইটা এখনও ভ্যালিড হয় নাই। তো ওই ইস্ট আফ্রিকান টুরিস্ট ভিসা দেখেই বলে যে নো প্রবলেম, ছেড়ে দিছে, বলে ওকে ইউ ক্যান গো, বলে তোমাদেরকে ওয়েলকাম, তোমরা টুরিস্ট, তোমরা আমাদের মেহমান, আমরা চাই না তোমাদেরকে হ্যারাস করতে, তুমি লিগাল আছো, নো প্রবলেম, তোমরা এখন যেখানে মন চাই সেখানে যেতে পারো। আবার বলে যাওয়ার সময় তারপরে দেখো ওরা তোমাদেরকে ধরছে, ওদেরকে ওরা যদি কিছু চাই দিলে দিতে পারো, এটুকু বলে সে চলে গেল। ওই যে পুলিশ অফিসারের সাথে ডিলিং হইলো, 700 পর্যন্ত গেছিলাম, 1000 মেবি গেছিলাম, তো পরে ওই টাকাটাও আর চাইতেছে না। মেন হোয়াইল আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, পানি আনতে বলছিলাম, তো তারা কাকে জানে ফোন দিয়ে আনাইছে, পানি বিক্রি করে এরকম একজনকে 2 বোতল ঠান্ডা পানি নিয়েছি 50-100 শিলিং দিয়ে। ওই ঠান্ডা পানিগুলো আমি 1 বোতল নিলাম, অ্যান্ড ওদেরকে 1 বোতল দিলাম, টাকা নিতে চাচ্ছে না, বললাম যে খাও সমস্যা নাই। তো আমি 500 শিলিংয়ের নোট দিয়েছিলাম তাকে, সে আমাকে আবার 400 শিলিং ব্যাগ দেয়, 200 টাকার 2টা নোট। তো সাথে সাথে আমি ওইটা মানি ব্যাগে নিচ্ছি, এর মধ্যে বলো যে আমাদেরকে কিছু দাও, ওই যে টাকা যে দেখছে তো কিছু দাও বলতেছে, বললাম যে না আমরা তো লিগাল আছি, এখন আর কোনো তো সমস্যা নাই, তারপরে তোমরা আমাদেরকে এতক্ষণ দাঁড় করে রাখলে, হ্যান ত্যান। বলে যে মাই ফ্রেন্ড নো প্রবলেম প্লিজ গিভ, হ্যান ত্যান বলতেছে। পরে 200 দিয়েছি, বলে এই 200টা আমার জন্য, অফিসারের জন্য কি? বললাম ওই 200 থেকে অফিসারকে শেয়ার করবো। এর মধ্যে আরও 3-4 জন চলে আসছে, দেখতেছে টাকার লেনদেন হইতেছে, ওই 3-4 জনে বলছে আমাদেরকে পুরা একটা মনে হচ্ছে আমরা চিড়িয়াখানার প্রাণী,
অ্যান্ড আমার মানে মানে তারা হয়তো বা আমাদেরকে এমনভাবে পাইছে যে যেমন মন চাই কামড়ায় খাবে এরকম অবস্থা, টাকা অ্যান্ড টাকা। তারপর ওই 200 আবার অফিসারকে দিয়ে দিলাম, 400 দিয়ে ব্যাগ হইতেছি। আমরা যে এই 2-3 ঘন্টা ওইখানে ছিলাম, এর মধ্যে আমার ব্যাগ সম্পূর্ণ তন্ন করে দেখছে, ক্যামেরা, মাইক্রোফোন, ব্যাগের মধ্যে যা ছিল সব খুলে দেখছে। যদিও বা শুধু আমার ব্যাগটাই দেখছে, মানে তারা হয়তো বা সন্দেহ করতেছিল এখানে না আবার বোম ব্লাস্টিং করে দিই এই ফাঁকে। কারণ এর আগে যখন হামলা হতো তখন ইউনিভার্সিটিতে হামলা হতো, পুলিশের চেকপোস্টে হামলা হতো, আর্মি মিলিটারি ক্যাম্পে হামলা হতো। এরকম হামলাগুলো হতো দেখে তারা আমাদেরকে সন্দেহ করে বসছে আমরা না আবার আত্মঘাতে হামলা চালাই দিই ওখানে। পরে ব্যাগ খুলে সব চেক করলো, বলো যে ওকে, এভরিথিং ওকে। এখন আমরা যে বের হইলাম, বের হওয়ার পর আবার সবাই আসছে, সবাই এসে আবার ঘিরে ধরছে। একজন এক একটা বলে তুমি কি চাও না একটা কেনিয়ান বিয়ে করতে? আমি বললাম না, আমি বিয়ে করতে চাই না কেনিয়ান, আমি অলরেডি বিবাহিত, বিয়ে করছি। বলে তুমি কি এই দেশে একটা বিয়ে করতে চাও না? আমি বললাম না, আমার এই দেশে বিয়ে করতে হবে না। বলে কেন? বলছে আমি দেখতে অত সুন্দর না, আমাকে কেউ বিয়ে করবে না। পরে ওইখানে একটা মহিলা পুলিশ ছিল, ভদ্র মহিলা, হিজাব পরা, ওন্না পরা ছিল। পরে বলো যে এই যে ওকে বিয়ে করতে পারো, বলো ওর গাড়ি আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো। বললাম যে না, আমার বিয়ে করার দরকার নেই। Yes, she has everything. She has a No, car. no, no, I'm the assistant. And you will take him Your to brother Bangladesh. is- You will take him to Bangladesh. Take home. She don't want. He wants you. Are you doing charity work here? No, we are just visiting. Yeah, it's kind of charity work for the government. For the The government. government. No, we are showing beautiful places to the world. People coming here to visit. We are promoting your tourism You sector. promote through the... Yeah, we are promoting tourism. So it's kind of government are not paying us. So it's like a charity for government. পরে ওই মহিলা বলতেছে এগুলো সব হয়েছে এক একটা পাগল, মস্ত বড় পাগল, তুমি আমি ভাই বোন, আর কিছু না। তাই বলছি ইয়াস, ইউ আর মাই সিস্টার। এরকম কত ফাইজলামি। তারপর বাসের জন্য ওয়েট করতেছে, বাস আসতেছে না, কোনোভাবেই বাস আসে না। গাড়ি যেটা পাই সেটা দিয়ে সিট থাকে না, বা এই গাড়ি এদিকে আসবে না। মোটামুটি অনেক মানে খারাপ একটা অবস্থা। আমরা প্রায় 3 ঘন্টারও বেশি সময় ওই এরিয়াটাতে ছিলাম। এভাবে একটা গাড়ি, 2টা গাড়ি, 3টা গাড়ি চেক করতেছে, জিজ্ঞেস করতেছে আমাদের জন্য সিট পাই কিনা। একটা দল চাচ্ছে আমাদেরকে গাড়ি ঠিক করে দিয়ে তারা একটা ফায়দা করবে ওইখান থেকে। আবার এক ভদ্র মহিলা আছে, সে বারবার বোঝাতে চাচ্ছে না, এটা কেমনে বুঝলাম, সে আমাদেরকে বলতেছে এখান থেকে 500 শিলিং করে নিবে, একজনে বলে 1000 শিলিং নিবে। ভদ্র মহিলা যেটা বললো সিস্টার, সে বলতেছে না, এটা ফাইজলামি করতেছে ওরা, তো অত টাকা দিও না, বাসে গেলে 300 শিলিং নিবে শুধুমাত্র একজনে। তো পরে আমরা একটা আইডিয়া পেলাম, ওই 300 শিলিংই হচ্ছে ভাড়া। They have refused. You don't want to pay 500. No, they said 1,000. To Bengal. Yes, What? they were asking 1,000 to Bengal. Ah no. What's 1,000? The car. No. I want 1,000 is too much. Bangal 1,000, that's too much. It's too much. Just Around follow the 300, bus. 400. Basta plana sa inakuja. Bus. Basta plana sa inakuja. Kaya inakuja. Let go basta plana. Yes. Can I organize for you a local vehicle, private vehicle, up to Bengal like this one? They don't have money, they don't have. They have a lot of money. These people, I Haya know kwa them. basi ni mzuri. Wacha basi achukue 300, they should bet 300. That's good. That's good. That's fair. We have to travel a lot. So everything is not. তারা একটা গাড়ি ঠিক করে দিল, বলা যাচ্ছে জনপ্রতি 1000, 2000। তা আমরা বললাম যে না, 2000 অনেক বেশি, এত দিয়ে যেতে পারবো না, সর্বোচ্চ আমরা জনপ্রতি 500 দিতে পারবো। ওই গাড়ি রাজি হয় নাই, চলে গেছে। তো আরেক ভদ্রলোক যে অফিসার আমাদেরকে ওইখানে নিয়ে গেল মেন অফিসারের কাছে, সে আমার সাথে বসে অনেক ধরনের কথাবার্তা, বাংলাদেশের রাজনীতি কেমন, বাংলাদেশের টাকার মান কেমন, মানে সে খুবই পোলাইটলি আমার সাথে, জাস্ট একজন বিদেশি পাইলে যেভাবে একটা কালচার এক্সচেঞ্জ হয় বা বিহেভিয়ার এক্সচেঞ্জ হয়, বা ওই দেশ সম্বন্ধে জানতেছে, তার দেশ সম্বন্ধে আমাকে জানাচ্ছে, এরকম যে ডিসকাশনগুলো হয় সেরকম ডিসকাশনে আমাদের সাথে করতেছিল এতক্ষণ যাবত। সে বারবার আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বলো যে একটু ওয়েট করো, তোমাদের নিরাপত্তার জন্যই বলতেছি, তোমাদের জন্যই ভালো হবে। এখান থেকে একটা বাসে উঠলে, আমরা যদি বাসে উঠাই দিই তাহলে তারা তোমাদেরকে কোনো কিছু করার চিন্তাভাবনা করবে না, বা তোমরা সেফ থাকবে, এরকম বারবার সে বোঝাতে চাচ্ছিল। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমরা ওইখানেই ওয়েট করতেছিলাম। এইভাবে করতে শেষমেশ একটা গাড়ি পাইলো, যেটা 500 শিলিং করে জনপ্রতি 1000 শিলিং। তা আমরা তাদেরকে ওই যে দলটা টাকা খাবে, আমাদেরকে গাড়ি ঠিক করিয়ে দিয়ে টাকা খাওয়ার চিন্তা আছে যেই দলের, ওই দল বলতেছে যে 500 শিলিং হইলে যাবা জনপ্রতি 1000 শিলিং দিয়ে। বললাম হ্যাঁ ঠিক আছে যাবো। তো পরে বলা আমাদেরকে কিছু দিবা না? আমি বললাম যে আমাদের বাজেট 1000 শিলিং,
এর মধ্যে তুমি গাড়িওয়ালার সাথে ডিলিং করে যততে ডিলিং করতে পারো আর ওইখান থেকে যত বাঁচাইতে পারো ওইটা তোমার। এভাবেই অফারটা দিলাম। এরপরে সে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ এই এরিয়াতে। তো এরপরে ভালো মতো গাড়িতে উঠলাম, বলে যে টাকা দিয়ে দাও। তো আমরা বলতেছি পৌঁছালে দিব, বলে না এখানে দিয়ে দাও। মানে পুলিশ অফিসার সে চাচ্ছিল আমরা টাকাটা 1000 টাকা ওকে এখনই দিয়ে দিই অ্যান্ড ওইখান থেকে তার বাগটা নিয়ে নিই। তার বাগ কত নিচ্ছে আমি বুঝছি, সে বলছে মিয়া হামসিন। আমি 1000 দেওয়ার পর মানে সে সোয়াহিলিতে বোঝাচ্ছিল যে আমার বাগ দিয়ে দাও। তো কত দিব এরকম জিজ্ঞেস করছে হয়তো বা, সে বলতেছে মিয়া হামসিন। মিয়া মানে 100, হামসিন মানে 50। তার মানে আমাদেরকে গাড়ি ঠিক করে দিয়ে ওই সিঙ্গেল একজন অফিসার সে 150 শিলিং গাড়িওয়ালার কাছ থেকে কী বলে কট খাইলো। তো এইভাবেই মোটামুটি আমাদের এই এক্সপিরিয়েন্সটা গেল। এর মধ্যে কত রকমের কথোপকথন আমি অনেকগুলো ভিডিও করছি ইন ডিটেলস। ওইখানে অনেক কথা আসছে স্পষ্টভাবে, অনেক কথা আবার আসেও নাই। আপনারা তাদের কনভারসেশনগুলো শুনতে পারেন মিনহোয়াল। তো সর্বশেষ তাদের দুই মুখ টাইপ দেখলাম। একটা হচ্ছে টাকার জন্য আমাদেরকে প্রথমে ভয় দেখানো, দ্বিতীয়ত হচ্ছে আবার আমাদের বিষয়টা সলভ করে আবার আমাদেরকে একজন টুরিস্ট হিসেবে তাদের দেশের মেহমান হিসেবে সর্বোচ্চ খাতিরদারি বা নিরাপত্তার সহিত গাড়িতে উঠিয়ে দিয়ে আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। অর্থাৎ তাদের দুইটা রূপই আমরা দেখতে পেলাম। কেনিয়ার পুলিশের সাথে আমাদের এই 2 দিনে 2 দফায় কী ঘটনাগুলো ঘটলো আপনাদেরকে শেয়ার করলাম। আমার লাইফে এরকম মানে জাস্ট একটা চেকপোস্টে 2বার অ্যান্ড এত কাহিনী আর হয়নি। তো আমি অবশ্য ব্যক্তিগতভাবে হ্যারাস্ট ফিল হইনি, বাট তারা এটা না করলেও পারতো, মানে এক্সট্রা একটা প্যারা দিল, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে এখানে অনেকেই একটা কমেন্ট আই থিঙ্ক করবেন, এইসব দেশে যাওয়ার কী দরকার, এত কাহিনীতে পড়ার কী দরকার। দেখেন মানুষ যখন একটা ঘরে বসবাস করে আজীবন, তার ওই ঘর কেন্দ্রিক যত যা কিছু হওয়ার কথা ওইগুলাই হবে। এক্সট্রা বাহিরের দুনিয়ায় কিছু তার সাথে ঘটবে না। কিন্তু একটা মানুষ যখন আজকে এখানে কালুখানে, আজকে এই দেশে কালু দেশে, এক একটা দেশের এক একটা গ্রামে এক একটা অঞ্চলে এক একভাবে যখন ট্রাভেল করবে, তার সাথে এক এক রকমের বিহেভিয়ার অ্যান্ড এক এক রকমের ইনসিডেন্ট বা এক এক রকমের পরিস্থিতি তার সাথে অবশ্যই ঘটবে। অ্যান্ড এই পরিস্থিতিগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় আপনাদেরকে এত ডিপলি এই আফ্রিকাটাকে এত কাছ থেকে দেখাতে গিয়ে আমাদের সাথে আসলে কী হয়, এই বিষয়টা নিজে কীভাবে এক্সপিরিয়েন্স করি অ্যান্ড ওভারকাম কীভাবে এখান থেকে করি, অ্যান্ড সর্বোপরি টোটাল এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সামনে শেয়ার করি। দ্যাটস ইট। আমি এখানে খারাপও বলবো না, ভালোও বলবো না, আমাদের সাথে বা আমার সাথে পার্সোনালি যেটা করছে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। বাট লোকাল যত মানুষ দেখলাম সব অনেক ফ্রেন্ডলি, একটু বিদেশি হিসেবে অন্যভাবে দেখে। ও মানে বিদেশি আসছে আমাদের ফেস কার্ড দেখে অনেকে মনে করে আরব, লোকালরা। তো আরব আসসালামু আলাইকুম খাই ফাহালুক এইভাবে অনেকে ডাকে দেখলাম। তো সর্বোপরি এই গাগিসা সফরটা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনিকভাবে যেহেতু এলাকাটা একটু সেন্সিটিভ, এটা সবচেয়ে বড় ব্যাপার। এলাকাটা একটু সেন্সিটিভ সোমালিয়ার বর্ডার এরিয়া হওয়াতে, আর ওই এলাকায় এই ধরনের বিভিন্ন রকমের ব্যাপার স্যাপারগুলো ঘটার কারণে এই বিষয়গুলোই মানে তারা অতিরিক্ত তদারকি, তার উপর আমরা বিদেশি ক্যামেরা মোবাইল হ্যান্ড অনেক ধরনের সাসপিশিয়াসভাবে আমাদেরকে নেয়। একটা ইস্যু পাইলে ওই ইস্যুটাকে বড় করে দেখিয়ে তারা একটা বড় অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করে। ওভারঅল আমি বলবো অবশ্যই করাপশনের মাত্রা অনেক হাই। দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে।